প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা হরমোন নিয়ে কথা বলবো। সব ধরনের হরমোন নয়, একটি বিশেষ হরমোন নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সেই হরমোনটির নাম টেস্টোস্টেরন। আপনারা অনেকেই হয়তো এই হরমোনের নাম শুনে থাকবেন। আমি এটুকুই বলছি, বাকিটা আমরা অতিথির কাছ থেকে শুনবো। আমাদের আজকের অতিথি আলোচক ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, উনি নিউ ইয়র্কে প্র্যাকটিস করেন। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে TVN কর্তৃপক্ষকে অনেক সালাম জানাচ্ছি এবং দর্শক বৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। দর্শক, যেটা বলেছিলাম শুরুতেই যে আমরা আমাদের আজকের বিষয়টা একটা হরমোন নিয়ে, টেস্টোস্টেরন। তো আমি প্রথমেই ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনার কাছে জানতে চাইবো যে আসলে টেস্টোস্টেরনটা কি। মানে আমরা তো অনেকেই জানি, আমাদের দর্শকরা হয়তো জানেন, তারপরও আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি, আপনি প্রোগ্রামের প্রথমেই বলেছেন টেস্টোস্টেরন এক ধরনের হরমোন। এটি হচ্ছে যে মেল সেক্স হরমোন। এটি আমাদের টেস্টিকেলের লাইডিক সেল দ্বারা উৎপাদিত হয়ে থাকে এবং এটি খুবই ইম্পর্টেন্ট মেল সেক্সুয়াল ডেভেলপমেন্টের জন্য, ফাংশনের জন্য। আপনারা জানেন হয়তো যে আমরা যখন মায়ের পেটে ছিলাম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেল এবং ফিমেলের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট নেই। এরপরে একটা নির্দিষ্ট টাইমের পরে যে এই টেস্টোস্টেরন হরমোনের জন্য এটি সাধারণত মেল কিংবা ফিমেল বেবি হবে কিনা সেটির উপর নির্ভর করে। এটি হচ্ছে যে একটা ফাংশন টেস্টোস্টেরনের জন্য। এবং এটার পরবর্তীতে যে আমরা যে যখন একটু টিনেজের দিকে যাই, তখন যে ফেসে যে বিভিন্ন ধরনের ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়ে থাকে, তারপর আমাদের যে ভয়েসটা যে ডিফেনিং হয়ে থাকে, হ্যাঁ, এবং মাসল স্ট্রেংথ হয়ে থাকে। আমরা আরো ভবিষ্যতে আরো বলবো পরে। তো এই টেস্টোস্টেরনটা হচ্ছে সেই একটা স্টেরয়েড টাইপের হরমোন। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমরা একটা ধারণা পেলাম, যেটা আমরা বুঝলাম প্রথমেই, হয়তো অনেকেই জানি যে টেস্টোস্টেরন এটা পুরুষের একটা হরমোন এবং পুরুষের যে মানে ক্যারেক্টারিস্টিক্স, যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যে চরিত্র বা বৈশিষ্ট্য, সেটার পেছনে মূল আসলে এই টেস্টোস্টেরন হরমোন। তো আসলে এই হরমোনটা, তাহলে আপনি একটু একটু বলেছেন যে বিশেষ কিছু মানে হেয়ার তৈরি হওয়া শরীরে, বা মাস্কুলারিটি, বা পুরুষের যে তার যে গঠন বা সবকিছু আসলে এই হরমোনটা করে, আপনি বলেছেন। তো আরো কিছু কি করে কিনা, মানে এটার কাজটা কি আসলে এই হরমোনটার? জি, খুবই সুন্দর প্রশ্ন। এটি শুধু যে মেল সেক্স হরমোন যে শুধুমাত্র আমাদের যে সেক্স ড্রাইভটা বাড়িয়ে থাকে, শুধু সেটি নয়। এটি আমাদের যে মাসল মাস হয়ে থাকে, আমাদের যে বোন মাস ইনক্রিজ হয়ে থাকে, তারপর আপনার প্রোডাকশন অফ রেড ব্লাড সেল, যেটি আমাদের শরীরে বিভিন্ন যে হিমোগ্লোবিনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তারপর আপনার স্পার্ম, যেটি খুবই ইম্পর্টেন্ট ফার্টিলিটির জন্য মেলদের ক্ষেত্রে, এগুলির ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে কারো যদি এই টেস্টোস্টেরন হরমোন, বিশেষ করে পুরুষের, কম থাকে, তাহলে তো মানে বেশ কিছু সমস্যা হতে পারে। সেগুলো কি হতে পারে? জি, জি। টেস্টোস্টেরন যদি আপনার কম হয়ে থাকে, তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেমন আপনার টেস্টিকেলটা আপনার শ্রিঙ্ক হতে পারে। তারপর সেক্স ড্রাইভ যেটি থাকে, লিবিডো যেটা আমরা বলে থাকি, সেটি কম হতে পারে। আপনার ইরেকশন ডিসঅর্ডার হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন। তারপর আপনার মাসল, বোন, এগুলির আপনার মাসটা কম হতে পারে। তারপর আপনার গাইনেকোমাস্টিয়া, পুরুষদের যে আপনার স্তন বড় হয়ে যায়, সেটি হতে পারে। তারপর আপনার এই ধরনের অন এন্ড অন আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এটি খুবই কিন্তু ইম্পর্টেন্ট। জি জি, তার মানে হচ্ছে যে এটি আসলে একজন পুরুষের জন্য খুবই দরকারি একটি হরমোন এবং তার অনেক কিছু বিষয়ে এটার উপর নির্ভর করছে। আমরা অনেকে হয়তো এই বিষয়গুলো জানি। তারপর অনেকে জানার পর অনেক প্রশ্ন করতে হয়, সবার হয়তো সব জিনিস জানা থাকে না। তা আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি একটু বলেছেন শুরুতে যে এই টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষ থেকে পায়, কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, একটু যদি বলেন, বা অন্য কোনো সোর্স আছে কিনা, নাকি আমার একজন পুরুষের শরীরই সেটাকে তৈরি করে এবং কোন অঙ্গটা সেটা তৈরি করে, যদি একটু বিস্তারিত বলেন।
জি। তো আমাদের ব্রেইনে যে আপার ব্রেইনে যে হাইপোথ্যালামাস আছে এবং পরে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এবং এই হাইপোথ্যালামাস থেকে যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন তৈরি হয়, সেটি আপনার হুম হুম। পিটুইটারি গ্ল্যান্ডের উপর এফেক্ট করে থাকে। এবং এই পিটুইটারি গ্ল্যান্ড পরবর্তীতে ২ ধরনের হরমোন নিঃসরণ করে থাকে। একটা হচ্ছে যে লিউটেনাইজিং হরমোন, আরেকটা হচ্ছে যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, সংক্ষেপে এফএসএস বলে থাকি। এই জি হরমোনগুলো কিন্তু পরবর্তীতে আমাদের, বিশেষ করে যেহেতু আমরা পুরুষের টেস্টোস্টেরনের ব্যাপারে বলছি, এটি টেস্টিকেলের উপর প্রভাব ফেলে। লিউটেনাইজিং হরমোনটা আপনার টেস্টিকেলে সার্টোলি সেলের উপর প্রভাব পড়ে থাকে, এবং যার ফলে হুম টেস্টোস্টেরন হুম। প্রডিউস থাকে। আর এফএসএ যেটি আপনার টেস্টিকেলের উপর প্রভাব পড়ে, যেটি স্পার্ম প্রোডাকশন করে থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন, এই যে ব্রেন থেকে আরম্ভ করে হুম হুম। হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, তারপর টেস্টিকেল, এগুলো সবকিছু একটির সাথে একটি সম্পৃক্ততা আছে এই জি টেস্টোস্টেরন প্রোডাকশনের ক্ষেত্রে। জি তার মানে হচ্ছে যে মানে এটা মানে এই হরমোনটা নিঃসরণের জন্য মানে শরীরে এই হরমোনটা আমার পেতে হলে সেটা কিন্তু মস্তিষ্ক থেকে কাজটা করতে হয় এবং শুরু থেকে কাজটা করতে হয় মস্তিষ্ক থেকে সেখানকার পিটুইটারি গ্ল্যান্ড অন্য একটা হরমোন নিঃসৃত হয় সেটার প্রভাবে যে এটা নিঃসৃত হয় তার মানে হচ্ছে যে এটা খুব মানে এমন না যে খুব সহসা একটা গ্ল্যান্ড থেকে সরাসরি নিঃসরিত হচ্ছে কোনো হরমোনই হয়তো এভাবে কোনো হরমোনই এভাবে আসলে নিঃসরিত হয় না সব হরমোনেরই কিছু অন্য হরমোনের একটা প্রভাব থাকে যেটার কারণে সেটা নিঃসরিত হয় তো জি ডাক্তার মঞ্জুর মশাই যে এই যে মানে কারো যদি লো হয়ে যায় বা লো থাকে সেক্ষেত্রে আসলে মানে সেটা কিভাবে বোঝা যায় আমি এটার পর আরেকটা প্রশ্ন আছে আমার আপনি যদি এই উত্তরটা আগে দেন যে সেক্ষেত্রে কিভাবে বোঝা যাবে এটা মানে কোনো জি উপসর্গ আছে নাকি পরীক্ষা নিরীক্ষাটাই মূল জি অনেক স্টেপ আছে এই প্রশ্নটার মধ্যে। সর্বপ্রথম আমি বলবো যে লো টেস্টোস্টেরন লেভেল, এটি কিন্তু আপনার বিশেষ করে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলেছেন যে 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, এটি হচ্ছে যে আপনার কাট অফ পয়েন্ট। এর কম হলে আপনার, ওনারা বলে থাকেন যে লো টেস্টোস্টেরন। আবার অন্যান্য মেডিকেল জার্নালে কিংবা অন্যান্য রিসার্চাররা বলেছেন যে 250 কিংবা তার কম হলে আপনার এটি লো টেস্টোস্টেরন ধরা হয়ে থাকে। আর লো টেস্টোস্টেরন কিভাবে কম আপনি বুঝতে পারবেন আপনার ইরেকশন প্রবলেম হতে পারে, আপনার সেক্স ড্রাইভটা যে লিবিডোটা আছে সেটি কম হতে পারে, আপনার গাইনোকোমাস্টিয়া দেখা দিতে পারে, আপনার টেস্টিকলটা শ্রিঙ্ক হতে পারে, আপনার বিভিন্ন ধরনের বোন মাস, মাসল মাস এগুলো কম হতে পারে। তারপর আপনার অনেক সময় আপনার যদি টেস্টোস্টেরন যদি কম হয়ে থাকে এবং যার ফলে আপনার অ্যানোস্পার্মিয়া মিন্স স্পার্ম যদি কম হয়ে থাকে, তাহলে আপনার ইনফার্টিলিটিও হতে পারে। তো এই ধরনের অন এন্ড অন অনেক ধরনের সিমটম হতে পারে। আর তাছাড়া লো টেস্টোস্টেরন যদি হয়ে থাকে, আপনার যে পুরুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ফেশিয়াল হেয়ার আছে সেটি কম হতে পারে, আন্ডার আর্ম বা পিউবিক হেয়ার যে আছে সেটি হয়তো না দেখা দিতে পারে। এই ধরনের অনেক ধরনের কিছু হুম হুম বোঝা যেতে পারে যে আপনার টেস্টোস্টেরনটা লো। আচ্ছা মানে এই লোটা এটা তো আপনি বললেন যে বয়স্কদের ক্ষেত্রে তো এই হরমোনটা তো মানে কত বছর বয়স থেকে এটার প্রভাব একটা মানে যদি বলি যে ছেলে শিশু তার উপরে শুরু হয় কোন বয়স থেকে এটার প্রভাব শুরু হয় তাহলে তো আপনি যেটা বললেন যে লো টেস্টোস্টেরন লেভেল যে উপসর্গের কথাগুলো বললেন তো যদি কিশোরদের মধ্যে যদি এটা কম থাকে সেক্ষেত্রে তো তাদের মধ্যে এক ধরনের উপসর্গ থাকার কথা সেক্ষেত্রে কি একই রকম ভাবে সেখানে কোনো উপসর্গ আছে কিনা বা পরীক্ষা নিরীক্ষার বিষয়টা কি একই রকম কিনা জি জি চিলড্রেনের ক্ষেত্রে যদি আপনার লো টেস্টোস্টেরন হয়ে থাকে, তাহলে তাদের গ্রোথটা স্টান্টেড হয়ে যাবে। ওদের যে বৃদ্ধিটা আছে ওটি কম হবে, হুম হাইটটা হুম হুম কম হবে। কিন্তু মজার ব্যাপার আচ্ছা হচ্ছে যে ওনাদের যে আর্ম এবং লেগের যে গ্রোথটা এটি কিন্তু ঠিক থাকবে। তার মানে আপনার গ্রোথ হাইটটা কিন্তু কম হচ্ছে, কিন্তু লেগ এবং আর্ম এটি কিন্তু আপনার ঠিক মতো হচ্ছে। তার মানে ডিসপ্রপোর্শন হয়ে যাচ্ছে বডির এটা, হুম এটি হুম একটা জিনিস। তারপর হচ্ছে যে আপনার যে একটা অ্যাডাল্টহুডে, একটা টিনেজ স্টেজে যে আপনাদের হুম হুম ভয়েসটা ডিফারেন্ট হওয়ার কথা, আপনার যে ফেশিয়াল গ্রোথ হওয়ার কথা, এগুলার কিন্তু একটা প্রভাব পড়বে। তারপর আপনার যে টিনেজের পরে যে একটা যে পিউবিক হেয়ার গ্রোথ হওয়ার কথা, সেগুলি আপনার হয়তো হুম হুম দেখা যাবে না। তারপর আর মজার ব্যাপার হচ্ছে যে আপনাদের ফিনাসের যে শ্যাফট, যে গ্রোথ, যে গার্ড হুম আছে, হুম এটি কিন্তু আপনার কম হতে পারে। জি জি অনেক ধন্যবাদ বুঝতে পেরেছি তো
তো তাহলে বিষয়টা এমন দাঁড়ালো যে কিছু উপসর্গ আছে এবং সেক্ষেত্রে আপনার সন্দেহ হলে একটা পরীক্ষা নিরীক্ষা করেন, সেটা যে বয়সী হোক। আপনি টিনেজারদের কথা বললেন, বয়স্কদের কথা বললেন, কিছু উপসর্গের কথা বললেন, তো বিষয়টা আমরা বুঝলাম। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এখন প্রশ্ন হচ্ছে যে যে এই বিষয়টা কতটা কমন, মানে মানে এই মানে আমরা যদি টিনেজারদের মধ্যে বলি বা বয়স্কদের মধ্যে বলি, মানে কোন বয়সে এটা বেশি কমন, বা মানে একটু যদি বলেন, বা অন্য কোনো বিষয়ের প্রভাব আছে কিনা এই কমে যাওয়ার পেছনে? জি, সাধারণত আপনার at the age of 40 কিংবা এর পরে কিন্তু প্রতি বছর এরপরে 1 to 2% করে আপনার টেস্টোস্টেরন কমবে। একটা সমীক্ষা দেখা গিয়েছে যাদের বয়স 45 and above, তাদের অলমোস্ট 1/3 অফ দ্য পপুলেশনের আপনার এই টেস্টোস্টেরন কিন্তু আপনার লো নরমাল লেভেলের টেস্টোস্টেরন আছে। তো সুতরাং বুঝতেই পারছেন টেস্টোস্টেরনের সাথে এইজের একটা সম্পৃক্ততা আছে। যত এইজ হবে টেস্টোস্টেরন আপনার কমতে থাকে, এবং এটা সিগনিফিকেন্টলি কমতে থাকে 50 পরে। আচ্ছা আচ্ছা, তো এই যে মানে একটা বয়সের পরে যখন কমে যায়, হ্যাঁ, তখন আপনি অনেকগুলো উপসর্গের কথা বললেন, তো সেক্ষেত্রেও তো তাদের ওই একই রকম উপসর্গগুলো তারা আসলে মানে অনুভব করবেন যে সেই ধরনের সমস্যাগুলো তাদের মধ্যে থাকবে। তো সেটাই যদি ধরে নেই, এবং আপনি যেভাবে বলেন যে একটা বয়সের পরে কমতেই থাকে, তো এটা তো স্বাভাবিকভাবেই তো এই যে কমতে থাকার বিষয়টা, তো মানে এটা কি কোনোভাবে এটাকে মানে আমি যেটা বলতে চাই যে এটাকে রোধ করা যায় কিনা বা বিলম্বিত করা যায় কিনা বা কোনো উপায় আছে কিনা, বা এটা কি মানে সবারই কি এরকম একটা বয়সের পরে বা 40-50-এর পরে কমতে থাকবে, নাকি কারো কারো ব্যতিক্রম হয়? বা হরমোনের আমি যদি আরেকটু জানতে চাই আপনার কাছে যে সবাই তো চাবেন যে এই হরমোনের লেভেলটা একটা মানে আরো 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 বেশি বয়স পর্যন্ত এটা থাকুক। মানে এটা যদি কেউ চায় যে এই হরমোনটা আমার 60 বছর 70 বছর পর্যন্ত স্বাভাবিক অবস্থা থাকুক, এই চাওয়াটাও কি স্বাভাবিক, নাকি এটা খুব অস্বাভাবিক চাওয়া হবে? প্রথমে আমি একটা গুড নিউজের কথা বলবো এটি দিয়ে, যে টেস্টোস্টেরন যদি আপনার লো নরমাল হয়ে থাকেও, তারপরেও আপনি কিন্তু দেখা গিয়েছে যে আপনি কিন্তু ইরেকটাইল ডিসফাংশন খুব একটা হওয়ার কথা না। আপনার হয়তো যে স্ট্রেংথটা আছে বিভিন্ন ধরনের কিছুটা কমবে, কিন্তু তারপরেও পারফরমেন্সের ব্যাপারে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে বয়স যত হবে টেস্টোস্টেরন কিন্তু কমবে, এটাকে কিন্তু আপনার ধরে রাখতে পারবেন না। এটা এমন না যে আপনি না, মানে আমাদের শরীর আমাদের বয়সটা যেমন বাড়লে, যেমন আমি বুড়িয়ে গেলে একটা মানুষ বুড়িয়ে গেলে অনেক কিছুই তো আমাকে ছাড় দিতে হয়, সেরকম এটাও সেরকমই ভাবে কমতে থাকবে। এক্স্যাক্টলি। জি। কিন্তু আপনি কিছু কিছু জিনিস প্রিভেন্ট করতে পারেন, যেমন আপনি যদি হেলথি লাইফস্টাইলটা মেনটেন করেন, সেটি একটা ফ্যাক্টর হতে পারে। তারপর আপনি যেমন ধরনের স্মোকিং, অ্যালকোহল এগুলো থেকে যদি দূরে থাকা যায়, সেটি একটা করা যেতে পারে। তারপর আপনার এক্সারসাইজটার ব্যাপারে কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনার বিশেষ করে রেজিস্ট্যান্স টাইপ অফ এক্সারসাইজটা করতে হবে, যেমন ওয়েট লিফটিং। যারা টেস্টোস্টেরন বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যারোবিক টাইপ অফ এক্সারসাইজ সেটি করা যেতে পারে। আপনি যদি দৌড়ান, সেক্ষেত্রে ধরেন একটু ব্রিস্ক ওয়াকিং করলেন, তারপর 2 মিনিট একটু জোরে দৌড়ালেন, এবং তারপর আবার একটু স্লো করলেন। তারপর এই যে বার্স্ট এফেক্টটা, এটিতে কিন্তু আপনার টেস্টোস্টেরনটা আপনার বাড়তে পারে। তারপর আপনার ওয়েটটা যদি ঠিকমতো যদি মেনটেন করেন, সেটিতে আপনার টেস্টোস্টেরন ভালো হতে পারে। তারপর আপনার যদি গুড নাইট যদি স্লিপ যদি করেন, তারপর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রে যদি আপনি স্লিপ অ্যাপনিয়াটা যদি প্রিভেন্ট করতে পারেন, তারপর যাদের ডায়াবেটিস আছে তাদের যদি ভালোভাবে যদি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন, অবশ্যই ভালো খাবার দাবার খেলে, যেগুলা অনেক মিনারেল আছে, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, তারপর বিভিন্ন ধরনের ভাইটামিন, যেমন ধরেন আপনার ভাইটামিন ডি, এ, ই, বিভিন্ন ধরনের সিট্রাস ফ্রুট, অনেক ধরনের ফ্রুট, এগুলাতে আপনার মোটামুটি একটু টেস্টোস্টেরনটা বাড়ানোর সম্ভাবনা আছে। আচ্ছা, তো আপনার এই কথা থেকে আমি যেটা বলতে চাই যে আমার যেটা মনে হলো যে তার মানে কি এরকম যে যারা স্মোক করেন বা যারা অ্যালকোহলিক বা যাদের ঘুমের সমস্যা আছে, অনিদ্রায় ভুগছেন,
বা এক্সারসাইজ করছেন না, ওজনটা বেশি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, এগুলো মানে এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দিতে পারে? জি, এক্স্যাক্টলি। আচ্ছা, তা এর বাইরে আর কোনো কারণ আছে কিনা যেটা টেস্টোস্টেরন কমাতে পারে? জি, যেমন ধরেন আমি যদি ওজনের কথা তো বললাম, যাদের ওবেসিটি আছে, এছাড়া যাদের স্ট্রেসফুল সিচুয়েশন আছে, স্ট্রেসফুল মানে হচ্ছে যে কি অনেক কর্টিসল, অনেক স্ট্রেস হরমোন আপনার শরীরে জমা, এবং এটি কিন্তু কাউন্টার অ্যাক্টিভ এফেক্ট করে থাকে আপনার টেস্টোস্টেরনের উপর। তো সেই ক্ষেত্রে আপনার হতে পারে অনেক প্রসেস ফুড যে আমরা খেয়ে থাকি, অনেক ফ্যাটি ফুড যে খেয়ে থাকি, সেগুলো প্রভাব ফেলতে পারে। আমরা যদি যদি আপনার বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের ভেজিটেবল, বিভিন্ন ধরনের আপনার অয়েলি ফিশ, ফ্যাটি ফিশ যেগুলো খেতে পারেন, সেগুলোতে আপনার টেস্টোস্টেরন বাড়াতে পারে। তো এই সমস্ত খাবার দাবার থেকে যদি আপনি যদি কন্ট্রোল না করে থাকেন, তাহলে টেস্টোস্টেরনের উপর। আচ্ছা, তা আমরা জানি যে আমার পুরুষের শরীরে মানে স্পার্ম তৈরি হওয়া একটা বড় বিষয়, এবং সেখানে হরমোনেরও একটা প্রভাব আছে। তো আমি জানতে চাচ্ছি যে অন্ডকোষ যেটাকে বলে বাংলায় আমরা যে টেস্টিস বলি, তো এই টেস্টিসের কোনো রোগ বা টেস্টিসের আকার আকৃতি, এটা ছোট হওয়া বা এগুলোর সাথে কি কোনো রকম এই টেস্টোস্টেরনের সম্পর্ক আছে কিনা, মানে এর মাত্রার তারতম্যের কোনো সম্পর্ক আছে কিনা? জি, জি, খুবই সুন্দর প্রশ্ন আপনার। এই যে লো টেস্টোস্টেরন হওয়ার কারণ আমরা সংক্ষেপে বলে থাকি হাইপোগোনাডিজম। এই হাইপোগোনাডিজম এটি কি জন্য? এটি কি প্রাইমারি মিন্স টেস্টিকেল ইটসেলফের জন্য প্রবলেম হয়ে থাকে, নাকি সেকেন্ডারি মিন্স অন্য কোনো কিছুর জন্য হতে পারে? টেস্টিকেল ইটসেলফের জন্য এটি আবার অনেক সময় কনজেনিটাল হতে পারে, আবার অনেক সময় অ্যাকোয়ার্ড হতে পারে, মিন্স কোনো কারণে আপনার হতে পারে। অ্যাকোয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি যেমন এসটিডি, অ্যাকোয়ার্ড বলতে বোঝাচ্ছি যেমন ভাইরাল ইনফেকশন, যেমন মাম্পস, তারপর এরকম হতে পারে। আবার জেনিটাল যেমন হতে পারে, ডক্টর সদর আপনি জানেন, ক্রিপ্টোসিডিজম মানে আনডিসেন্ডেড টেস্টিস বা টেস্টিস নাই, কিংবা ক্লাইনফেল্টার সিনড্রোম, যেমন একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোম আছে, কিংবা নুনান সিনড্রোম যেটি আপনার ডিলেড পিউবার্টি হচ্ছে, এগুলো হচ্ছে তো সব কনজেনিটাল সিনড্রোম। আর যদি অ্যাকোয়ার্ড হয়ে থাকে, যেটা আমি মাম্পসের কথা বললাম, যেটা আপনার কোনো ধরনের যদি টেস্টিকেলে যদি আঘাত পড়ে থাকে, কিংবা আপনার কারো হয়তো প্রস্টেট ক্যান্সার হয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো কিমোথেরাপি দ্বারা দেওয়া হচ্ছে আপনার টেস্টিকেলে। তারপর আপনার অনেকে আপনার হয়তো সালমান খান হতে চাচ্ছেন, অনেক বড় মাসল করার জন্য অ্যানাবলিক স্টেরয়েড নিচ্ছেন, তো এগুলোর জন্য কিন্তু আপনার এই টেস্টোস্টেরন কিন্তু কম হতে পারে। এটি বলছি আমি আপনার প্রাইমারি। আর যদি সেকেন্ডারি মিন্স অন্য কোনো কারণ, অন্য কারণ কি, যেটি আমরা আগেই বলেছি, ব্রেইনের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ব্রেইনের যে পিটুইটারি গ্ল্যান্ডের কথা বললাম, ব্রেইনে যে আমি হাইপোথ্যালামাসের কথা বললাম, সেখানে যদি আপনার ব্রেইনে পিটুইটারিতে যদি পিটুইটারি এডিনোমা হয়ে থাকে, কিংবা যদি ব্রেইন ইনজুরি বা ট্রমা হয়ে থাকে, কিংবা হাইপোথ্যালামাসে যদি আপনার কোনো ধরনের নার্ভে যদি প্রবলেম হয়ে থাকে, যেমন ক্যালম্যান সিনড্রোম, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে ব্রেইনে, সেটার জন্য আপনার যে ওই যে অ্যালএইচ এবং এফএসিস হরমোন, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যে প্রভাব ফেলে পিটুইটারি গ্ল্যান্ডের উপর, এবং যার ফলে অ্যালএইচ এফএসিস যে হয়, সেগুলি আপনার প্রভাব পড়বে, এবং যার ফলে আপনার এই টেস্টোস্টেরনের উপর যথেষ্ট প্রভাব ফেলবে, যার ফলে টেস্টোস্টেরন প্রডিউস হবে না। তো এগুলি কি কারণে হচ্ছে এটা দেখতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে যেটা বুঝলাম যে সেকেন্ডারি কারণ যেটা বললেন, তার সাথে আপনি যেটা বললেন শুরুতেই যে এর উপর একটা মস্তিষ্কের প্রভাব আছে, সেখান থেকেও কিছু রিলিজিং হরমোন আসে, সেটার কারণেই সেটাই গিয়ে আসলে টেস্টোস্টেরন হরমোনটাকে মানে প্রোডাকশনে হেল্প করে বা সেটাকে উদ্দীপিত করে বা স্টিমুলেশন দেয়। তো ব্রেনের যেই পাথওয়ের কথা বললেন, সেখানকার যে রাস্তায় যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো সুস্থতা সেখানে দেখা দেয়, সেক্ষেত্রে তো টেস্টোস্টেরনের সাথে এটার সাথে ওই মানে রিলিজিং হরমোনের সাথে রিলেটেড যে হরমোন আছে অন্যান্য, সেগুলো তো মানে সেগুলোর ক্ষেত্রেও তো সমস্যা হওয়ার কথা, নাকি বলে? অবশ্যই অবশ্যই সেগুলো হবে। আচ্ছা, তার মানে হচ্ছে সেক্ষেত্রে অন্যান্য সমস্যা। জি বলুন। সরি, যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, যেমন কথার কথা টেস্টিকেল আপনার প্রডিউস করতেছে না, আপনার ওইখানে টেস্টোস্টেরন প্রডিউস হচ্ছে না, কারণটা হচ্ছে যে আপনার অ্যালিস নেই, অ্যালিসটা কম, বা অ্যালিসের ডিফিসিয়েন্সি হচ্ছে। অ্যালিসের ডিফিসিয়েন্সি হলে তখন কি করবে, ব্রেনকে সিগন্যাল দিবে যে তুমি অনেক প্রডিউস করো, যে অনেক লিউটিনাইজিং হরমোনটা প্রডিউস করো বিকজ অফ গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের দ্বারা। তখন ওই যখন এটি বলবে ব্রেন আপনার অনেক প্রোডাকশন দিতে চাইবে, কিন্তু টেস্টিকেল ইটসেলফে যদি লাইডিক সেলের মধ্যে যদি সমস্যা হয়ে থাকে, তখন এটি আর প্রোডাকশন হতে পারবে না। তো এটি হচ্ছে যে সেকেন্ডারি কজ। এটি মানে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। বুঝতে পেরেছি। তার মানে এই যে পুরো মানে পাথওয়েতে যে কোনো জায়গায় সমস্যা থাকলে যারা যারা রেসপন্সিবল, যেসব জায়গাগুলো রেসপন্সিবল, সেখানে যদি সমস্যা হয় তাহলে
আসলে তৈরি হবে না, এবং সেক্ষেত্রে সমস্যা থেকে যাবে। আপনি দুটো কথা বলেছেন, আমি একটু গুরুত্ব দিতে চাই। একজন চিকিৎসক হিসেবে আমরা জানি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মামসের কথা বললেন, যেটা ভাইরাল ইনফেকশন, যেটা টেস্টিসকে এফেক্ট করে, এবং সেক্ষেত্রে টেস্টিস অনেক সময় বলা যায়, যদি খুব সহজভাবে বলি, যে অকার্যকর হয়ে যেতে পারে। এটা একটা। আরেকটা আপনি বলছিলেন যে আনডিসেন্ডেন্ট টেস্টিস, হ্যাঁ, যাদের টেস্টিসটা বের হয়ে আসার কথা, শরীরের মানে উদরের অ্যাবডোমেনের ভিতর থেকে বেরিয়ে আসার কথা, এটাই বাইরে থাকার কথা, সেটা যদি বাইরে বেরিয়ে না আসে, সেক্ষেত্রে একটা সমস্যা। এই দুটো বিষয়ের উপর কি একটু গুরুত্ব দিয়ে আর একটু কিছু বলবেন? সোজা কথা, মাম যদি হয়ে থাকে এবং মাম যাতে টেস্টিস সহ অন্য শরীরের অন্য কোনো অংশ যাতে প্রভাবিত না করতে পারে, সেভাবে আমাদেরকে ট্রিট করতে হবে। তাহলে মোটামুটি আশা করা যায় যে কোনো প্রভাব ফেলবে না। আর যেটি ক্রিপ্টোসিটিজমের কথা বললেন, যেটি আনডিসেন্ডেড টেস্টিস, এটি আপনি জানেন যে ইনগুইনাল ক্যানাল দিয়ে যখন আসে, এটি যদি কোনো প্রবলেম দেখে বাচ্চা হওয়ার পরে, আমরা সাধারণত দেখে থাকি টেস্টিসটা ওইখানে টেস্টিকেলের মধ্যে আছে কিনা। যদি না হয়ে থাকে কিংবা আনডিসেন্ডেড হয়ে থাকে, তখন এটি কিভাবে আপনার এটা ডিসেন্ডেড করা যায় সেইভাবে খেয়াল রাখতে হবে, যাতে কোনো অবস্থাতে যাতে ওই ক্যানালের মধ্যে দিয়ে যে আসে, ওইটি যাতে ট্র্যাপ এর মধ্যে যাতে না পড়ে যায়। তো সুতরাং আশা করা যায় যে এরকম যদি হয়ে থাকে, ভবিষ্যতে আপনার টেস্টিকেলের উপর কোনো প্রভাব পড়বে না। সেটাই মানে অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তার মানে হচ্ছে যে ভাইরাল ইনফেকশন, যার কারণে মামস হয়, আমরা জানি যে এই দুই দিকটা ফুলে যায়, এরকম ইনফেকশন যদি কারো হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে, যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে। একই সাথে আপনি যেটা বললেন, জন্মের পরে নিশ্চয়ই পরীক্ষা করা হয় যে টেস্টিসটা তার জায়গাতে আছে কিনা। না থাকলে, সেটা যদি না থাকে, সেই অবস্থায় ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কি করা যায়, সেটা প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। দর্শক, সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ আমাদের সাথে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম টেস্টোস্টেরন নিয়ে। আমরা আলোচনা প্রায় অনেকটাই করে ফেলেছি, এবং এ সম্পর্কে অনেক রকম আলোচনা হয়েছে। তো এই ধরনের আলোচনা, যেটা আলটিমেটলি আমাদের জানার ইচ্ছা, যে কারো যদি লো টেস্টোস্টেরন থাকে, তো সেক্ষেত্রে আসলে ব্যবস্থাটা কি, মানে কিভাবে আপনারা এটাকে চিকিৎসা করেন? আচ্ছা, প্রথমত ডায়াগনোস করতে হবে আপনার লো টেস্টোস্টেরন আছে কিনা। লো টেস্টোস্টেরনটা সবচেয়ে পিক থাকে ইন দ্য মর্নিং এ। যখন টেস্টোস্টেরনটা আপনার ব্লাড টেস্ট করা হয়ে থাকে, এটি 8 to 10 o'clock ইন দ্য মর্নিং এর মধ্যে এই ব্লাড টেস্টটা করতে হবে। টেস্টোস্টেরন ব্লাড টেস্টের মধ্যে বিভিন্ন ধরনের আছে। টেস্টোস্টেরন, ফুল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এলএইচ, এফএসএইচ, তারপর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, এই ধরনের অন এন্ড অন আছে। এবং এটির পরে যদি জানা যায়, আমরা যে বললাম দুইটি ক্ষেত্রে, আমেরিকান উরোলজিক অ্যাসোসিয়েশন বলেছেন 300, আর অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে 250। তো 250 বা লো নর্মাল অ্যারাউন্ড 250 যদি হয়ে থাকে, তাহলে বোঝা যায় যে, কিংবা তার থেকে কম হলে বোঝা যাবে যে লো টেস্টোস্টেরন। এখন লো টেস্টোস্টেরন হলে তখন কি করতে হবে, যেটি আপনার প্রশ্ন। লো টেস্টোস্টেরন যদি হয়ে থাকে এবং সিমটম যদি দেখা দেয়, বিভিন্ন ধরনের সিমটম, তখন আপনাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে। এই ট্রিটমেন্টের মধ্যে যেমন টেস্টোস্টেরন ইনজেকশন আছে, টেস্টোস্টেরন আপনার প্যালেট আছে, যেগুলি আপনার স্কিনের নিচে 3 to 6 months, এভরি 3 to 6 months স্কিনের মধ্যে দিয়ে, স্কিনের আন্ডারনিথ অফ দ্য স্কিন এর মধ্যে রাখা হয়। তারপর আবার ভোকাল জেল আছে, মুখের ভিতর আপনার করা হয়ে থাকে, সেটি আছে। তারপর আন্ডার আর্ম জেল আছে। তারপর আপনার টেস্টোস্টেরন প্যাচ আছে। তো এটি ডিপেন্ড করে আপনার কি ধরনের। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কখনো ওভার দ্য কাউন্টারে সাধারণত টেস্টোস্টেরন নেওয়া হয়ে থাকে না, এবং এই টেস্টোস্টেরন প্রিসক্রাইব
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হবে। তবে জেল বা কোনো কিছু যদি নিয়ে থাকেন, আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমে আপনার স্ত্রীর সাথে কিংবা ছোট বাচ্চা যদি থাকে, বিশেষ করে মেয়ে যদি থাকে, তাহলে আপনার সংস্পর্শে আসবেন না। কারণ এটি যদি সংস্পর্শে আসেন তাহলে তাদের অনেক হাই টেস্টোস্টেরন হয়ে যাবে, এবং যার ফলে আনওয়ান্টেড হেয়ার, মহিলারা অবশ্যই চাইবেন না এটা, ফেশিয়াল কিংবা অন্যান্য জায়গায় হেয়ার কিংবা ডিফেনিং ভয়েস, এগুলো কিন্তু মেল কিছু সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হতে পারে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস বলে রাখি, যে এই টেস্টোস্টেরন যদি দেওয়া হয়ে থাকে, অবশ্যই বেসলাইন প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ মাপতে হবে। কারণ টেস্টোস্টেরন যদি দিয়ে থাকেন বিপিএস বেড়ে যাবে, আপনার হয়তো ইউরিনারি রিটেনশন হতে পারে, আপনার ইউরিনারি যে একটা ফ্লো আছে সেটি হয়তো ব্যাঘাত করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে টেস্টোস্টেরন যদি নিয়ে থাকেন, এক্সট্রা টেস্টোস্টেরন, আপনার হিমোগ্লোবিনটা অনেক, ডেনসিটিটা অনেক বেড়ে যায়, হিমাটোক্রিট বেড়ে যায়, যার ফলে ব্লাড ক্লটিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত ব্যাপারে খুবই সতর্ক থাকবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা নির্দিষ্ট যেইভাবে ফলো আপ করতে বলেছেন, যেই মাত্রা নেওয়ার জন্য বলেছেন, এগুলা কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আমি আরেকটা জিনিস বলে দেওয়ার আগে বলে ফেলি, যাদের প্রস্টেট ক্যান্সার আছে সাধারণত এই টেস্টোস্টেরন নেবেন না, যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে নেবেন না, যাদের ব্লাড ক্লটিং হিস্ট্রি আছে এগুলো নেবেন না, এগুলো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম যে কারা কারা নিবেন না, মানে তার মানে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন শুরুতে একটা বিষয়, আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই, যে যে যাদের হরমোনের সমস্যা আছে বা হরমোনটা কম টেস্টোস্টেরন, তাদেরকে তো আপনারা হরমোনটা দিচ্ছেন, তাই না? কিন্তু সবসময় তো কারণটা একরকম থাকে না, তো সবারই কি এই হরমোন নিতে হবে, না এর বাইরেও তো অন্য বাবদে চিকিৎসা করার সুযোগ আছে, কি বলেন? জি 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 জি, এটি অ্যাগেইন ডিপেন্ড করে আপনি হরমোনটা কেন নিচ্ছেন। আপনাকে খেয়াল রাখতে হবে, এই টেস্টোস্টেরন যদি নিয়ে থাকেন, তো যারা বাচ্চা নিতে চান ফার্টিলিটির ব্যাপারে, বিশেষ করে ইয়ং এজে যদি নিয়ে থাকেন, আপনি সালমান খানের মতো হয়তো মাসল বিল্ড করবেন, কিন্তু আপনার স্পার্ম কিন্তু আর ঠিক থাকবে না, তার মানে আপনি বাচ্চা নিতে পারবেন না, হ্যাঁ, ইনফার্টিলিটি ভুগবেন। তো সুতরাং খেয়াল রাখতে হবে কি জন্য নিচ্ছেন না নিচ্ছেন। আপনার ইরেকশন ভালো হবে হয়তো, আপনার মুড ভালো হবে হয়তো, আপনি কনসেন্ট্রেশন হয়তো ভালো করবেন, আপনার মাসল সুন্দর মাসল হবে হয়তো, হয়তো ফ্যাট ডিস্ট্রিবিউশনটা সুন্দর হবে, এনার্জি লেভেল বাড়বে, কিন্তু অন্যদিকে হয়তো আপনি অনেক কনসিকুয়েন্স হতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডাক্তার মঞ্জু মোর্শেদ। তার মানে হচ্ছে যে এটা একটা সাইড এফেক্টও আছে। তো আর কোনো সাইড এফেক্ট আছে কিনা, এই যে আমি যদি আমরা কি এবার এটাকে বলতে পারি যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, এটাই কি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, বা এটার এই থেরাপির আর কোনো সাইড এফেক্ট আছে কিনা? জি জি জি, আরো সাইড এফেক্ট আছে, যেমন আপনার একনি হতে পারে স্কিনের মধ্যে, তারপর আপনার অ্যাঙ্কেলটা সোয়েলিং হতে পারে, ফ্লুইড রিটেনশন হতে পারে, সেটি একটা সাইড এফেক্ট হতে পারে। আপনার যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, প্রস্টেটটা এনলার্জ হয়ে যাওয়া, এবং প্রস্টেট এনলার্জ হলে, আপনারা যাদের প্রস্টেট এনলার্জ হয়েছে জানেন, ইউরিন যে ফ্লো আছে সেটি ঠিক মতো হয় না, সেটি হতে পারে। তারপর আপনার ব্রেস্টটা এনলার্জ হয়ে যেতে পারে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া। তারপর আপনার টেস্টিকলটা শ্রিঙ্ক হয়ে যেতে পারে। তারপর আবার অনেক সময় যে স্কিন প্যাচ বা ইনজেকশন যেখানে দেওয়া হয়ে থাকে সেখানে আপনার ইরিটেশন হতে পারে, এই ধরনের অনেক সাইড এফেক্টও হতে পারে। আচ্ছা, আমি আবার একটু পুরনো প্রসঙ্গ টানি। আপনি বলছিলেন যে যদি স্মোক করা না হয়, অ্যালকোহল নেওয়া না হয়, ব্যায়াম করা হয়, কিছু খাবারের কথা বলছিলেন, যেগুলো যদি খাওয়া হয়, ওজনটাকে যদি ঠিক রাখা হয়, যাদের ডায়াবেটিস আছে সেটাকে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলেই এই টেস্টোস্টেরনের সমস্যাটা অনেক ক্ষেত্রেই হবে না। তো আর কোনো বিষয় আছে কিনা যেটার কারণে এই যে সমস্যাটা হয়, যে লো টেস্টোস্টেরন, এটাকে প্রিভেন্ট করার বা প্রতিরোধ করার আর কোনো উপায় আছে কি, বা আমাদের যদি জানা থাকে না আরো কিছু বিষয় আছে যেটা করলে এটা প্রতিরোধ হবে? জি, খাবার দাবার তো একটা যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের অ্যাভোকাডো, ফিশ অয়েল যেগুলো আমি বলেছি, বিভিন্ন ধরনের ভাইটামিন সাপ্লিমেন্টের কথা বলেছি আমি, যেমন ভাইটামিন এ, সি, ই, তারপর বিভিন্ন ধরনের মিনারেলের কথা বলেছি আমি, জিঙ্ক, সেলেনিয়াম। তারপর আমি বিভিন্ন ধরনের ফ্রুটের কথা বলেছি, যেমন আপনার ব্যানানা, আপনার বুস্ট টেস্টোস্টেরন, বিভিন্ন ধরনের নাটসের কথা তো বললামই। তারপর আপনার বিভিন্ন ধরনের স্ট্রবেরি, বেরিজ, ফ্রুটস, এই ধরনের, এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে। এবং অবশ্যই যে আমি আবারও বলছি যে ভালো ঘুম, তারপর স্লিপ অ্যাপনিয়া থাকলে স্লিপ অ্যাপনিয়াকে কন্ট্রোল করা, তারপর আপনার স্ট্রেস ফ্রি থাকা, এক্সারসাইজ করা, বডি ওয়েটটা মেনটেন করা, বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট যেগুলি আমরা স্মোকিং, অ্যালকোহল বলে থাকি, সেগুলো থেকে দূরে থাকা, এগুলো অবশ্যই
ভূমিকা পালন করেছে। সেটাই, এবং এবং স্পেসিফিক্যালি আপনি ব্যায়ামের বিষয়টা আরেকটু অন্যভাবে বলেছেন যে খুব সাধারণ ব্যায়াম না, মানে একটু পরিশ্রম করে করতে হবে। হ্যাঁ, জি খুবই জি একটু, যেটাতে অনেক শারীরিক পরিশ্রম হয়, সেরকম ব্যায়াম একটা পর্যায়ে করতে হবে, সেটাই হেল্প করবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে। তো আমরা কিন্তু দেখি যে বিভিন্ন স্টোরে যদি যাই, আমরা বিভিন্ন ধরনের ভাইটামিনের কথা, ভাইটামিনের দেখি সাজানো থাকে, যে বলা হয় যে টেস্টোস্টেরন বাড়ে। তো খুবই আপনি যদি খুবই সুনির্দিষ্টভাবে কি এটা বলা সম্ভব যে এই ভাইটামিনটা টেস্টোস্টেরনের উপরে প্রভাব আছে, ভালো প্রভাব, যেটা বাড়াবে, এরকম কোনো ভাইটামিন কি আছে? খুবই জি স্পেসিফিক্যালি কি বলা যায়? জি যে যেটি ফ্যাট সলুবল ভাইটামিনের কথা বললাম, কিছু এ, ই, তারপর ভিটামিন ডি খুবই ভালো ভূমিকা পালন করে থাকে, সেটি ঠিক আছে। অনেক সময় বাজারে দেখবেন ডিহাইড্রোটেস্টোস্টেরন, ডিএইচ, খুব সম্ভবত ডিএইচই সম্ভবত, হুম 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 আহ, হুম হুম হুম। এটি কিন্তু আপনার অনেক সময় বলে থাকে যে টেস্টোস্টেরন বেড়ে থাকে। তবে আমি রিকোয়েস্ট করবো কোনো অবস্থাতে যাতে এটি 50-র উপরে যাতে না হয়ে থাকে। 50-র উপরে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে, আমি গাইনোকোমাস্টিয়া, এটা দেখা দিতে পারে। তো জি, সুতরাং অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতে 50-র উপরে যাতে না খেয়ে থাকে। আচ্ছা। তো ডাক্তার মোজাম্মেল মোর্শেদ, আমরা আরো একটা জিনিস দেখি, মানে সেটা হচ্ছে যে টেস্টোস্টেরন পিল, এটার নামও শুনি আমরা অনেক জায়গায় দেখি। এইটা কি জিনিস, মানে এটা কিভাবে হেল্প করে, বা এটা আসলে কি, বা এ সম্পর্কে যদি একটু ধারণা দেন। এটা অনেক সময় ওভার দ্য কাউন্টারে এটি বলে থাকে, এবং এটির উপর এটি অনেকটা প্রভাবিত করে বলে থাকে, কিন্তু রিসার্চ অনুযায়ী সুনির্দিষ্ট কোনো রিসার্চ নাই যে এটি আপনার এইভাবে আহ, উপকার করে থাকে। কিন্তু অনেকের হয়তো ইরেকশনের ব্যাপারে একটু, এটির ব্যাপারে কিছুটা হয়তো কিন্তু বেসড অন দ্য রিসার্চ এটার কোনো এফেক্ট করে না। আপনারা জানেন যে এটি ওভার দ্য কাউন্টারে এই টেস্টোস্টেরন পাওয়া যায় না, এটি ডক্টরের প্রেসক্রাইব নিতে হয়। এবং এমনকি এফডিএ পর্যন্ত অ্যাথলেটিক পারফরমেন্স বা কোনো কিছু ফিজিক্যাল স্টামিনা বাড়ানোর জন্য এটি কিন্তু অ্যাপ্রুভ করেন না। যার ফলে এই জন্য যখনই অ্যাথলেটিকের মধ্যে এই ধরনের কিছু যদি দেখা দিয়ে থাকে, রক্ত যদি পাওয়া যায় কিংবা ইউরিনে যদি পাওয়া যায়, তাহলে এটি ডিসকোয়ালিফাই করে থাকে। তো সুতরাং বুঝতে পারছেন এটি খুবই সেটাই। রেস্ট্রিক্টেড মেডিসিন। কারণটা হচ্ছে যে এটিতে অনেক সাইড এফেক্টও আছে, যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা। তো আমরা যেটা দেখি প্রায়, মানে আপনারা যেটা বলেন সেটা, আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে চিকিৎসকরা সহসা এটা প্রেসক্রাইব করেন না। তো এর পিছনে কারণটা কি? যে এই যে বললাম সদর ভাই, যেটি আপনার এটি সাইড যদি এফেক্ট আপনাকে গুলো? প্রেসক্রাইব করতে হয়, যে সাইড এফেক্ট গুলো, হুম হুম যেমন এটি যদি প্রেসক্রাইব করা হয়ে থাকে, তাহলে ফ্রিকোয়েন্টলি আপনার প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ, এটির মাত্রাটা এগুলি কেমন করতে বাড়ছে কি হবে। কমছে সেটি দেখতে হবে। তারপর আপনার হুম হুম হিমোগ্লোবিন হিমাটোক্রিট, যে ব্লাডটা কি ঘন হয়ে যাচ্ছে কিনা, কারণ এটিতে আপনার সেটা দেখতে ব্লাড হবে। ক্লটিং এর একটা সম্ভাবনা থাকে, সেটি দেখতে হবে। তো হুম হুম। এইগুলোর জন্য একটু খুব রিস্কি হয়ে যায় আর কি। সেটাই। আরেকটা যেটা আপনি, মানে আমাদের আলোচনায় আমরা অনেকবারই আলোচনা করেছি, সেটা হচ্ছে যে কিছু বিষয় তো আমাদের জানা হয়ে গেছে ইতিমধ্যে, আমরা জানি সেটা, আপনি আপনার কথা থেকে জানি যে নন স্মোকার, নন অ্যালকোহলিক, এক্সারসাইজ করছেন, একটু ভালোভাবে এক্সারসাইজ করছেন, যেসব খাবারের কথা বললেন, পুষ্টি গুণসম্পন্ন খাবার, ভাইটামিন যুক্ত খাবার, হ্যাঁ, এবং ওজনটা নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, এগুলো করলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তো আসলে আলাদাভাবে টেস্টোস্টেরন নেওয়ার দরকারই হয়তো পড়বে না, সেটাও তো হয়তো বা একটা কারণ। আপনি কি বলেন? জি জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি, অনেক কিছু আপনার আমরা এটাকে বলে লেট অনসেট হাইপোগোনাডিজম। এটি হচ্ছে যে সেকেন্ডারি হুম হুম মেইন হাইপোগোনাডিজম। এটি কারণ কি, যেমন আপনার যদি ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, হ্যাঁ, তারপর আপনার যে নর্মাল এজের পরিবর্তে যে অনেক এজ হয়ে গেছে, এগুলির জন্য আপনার লেট অনসেট এটি কমতে থাকবে। তো সুতরাং বয়স তো আপনি কোনোদিনও ধরে রাখতে পারবেন না, বয়স হবেই আমাদের, কিন্তু হুম কিছু হুম জিনিস আমরা প্রিভেন্ট করতে পারি, কিছু জিনিস আমরা একটু সতর্কভাবে থাকতে পারি। যেমন আপনার আরেকটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন আমরা অনেক পেইন মেডিসিন নিয়ে থাকি, ওপিওয়েড। তারপর অনেক সময় হুম আমরা হুম। প্রস্টেটের জন্য অনেক যেমন একটা এক্সাম্পল দিয়ে থাকে লিওপ্রোলাইড, এটি প্রস্টেট কে যে ইনহিবিট করার জন্য, প্রস্টেট মাসলকে ওইটির জন্য নিয়ে থাকি। তো এই ধরনের যদি না নেওয়া যায়, হ্যাঁ, তাহলে আপনার অনেক কিছু প্রিভেন্ট করা যায় আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো তারপরও, মানে আমাদের প্রায় আলোচনা শেষ, তারপরে যদি বলি যে আপনি যেটা বলছিলেন যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপিটা কেন আসলে নিতে বলা হয় না, সেটা আপনি বলেছেন কারণগুলো। এবং কারো কারো ক্ষেত্রে যাদের বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে তো একেবারেই নিষেধ বলা হচ্ছে। তো আমরা অনেক সময় শুনি, মানে কলার কথা শুনি,
যে কলার টেস্টোস্টেরনের উপর একটা প্রভাব আছে ভালো। তো এটা বা আরেকটা শব্দ আমরা শুনি যে বুস্ট করা, যে টেস্টোস্টেরন বুস্টার। তো এই বিষয়গুলি, এই শব্দগুলি শুনি অনেক সময়, এবং বিশেষ করে তরুণরা অনেক বেশি এইসব শব্দে আকৃষ্ট হন, এবং যাদের একটু মনে করেন যে সমস্যা হয়তো আছে তারা আকৃষ্ট হন। এই বিষয়টা একটু কি বলবেন? জি, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ব্যানানা অবশ্যই এটি টেস্টোস্টেরনকে বুস্ট করে দেবে। ব্যানানা একটা অন্য যে ফ্রুটস গুলোর কথা বলেছি, যেমন ওয়াটারমেলন, যেমন আপনার অ্যাভোকাডো, যেমন আপনার বিভিন্ন ধরনের কোকো, তারপর এগস, ফ্যাটি ফিশ যেগুলো বলছে, এগুলো সবই ঠিক আছে, এবং ব্যানানাও সেটি একটি পার্ট, এবং এটি টেস্টোস্টেরনকে আপনার ইমপ্রুভ করে থাকে। আর যেটি টেস্টোস্টেরন বুস্টারের কথা বলেছেন সেটি হচ্ছে দ্য ওভার দ্য কাউন্টার সাপ্লিমেন্ট, এবং ওনারা ক্লেম করেন যে হ্যাঁ, এটা আপনার টেস্টোস্টেরনকে বাড়িয়ে থাকে, এবং যে সমস্ত সিমটম দেখা দিয়ে থাকে লো টেস্টোস্টেরনের জন্য সেটি হয়তো কিছুটা রিডিউস করতে পারে, কিন্তু কোনো এনাফ এভিডেন্স নাই যে এগুলি কিন্তু খুবই এফেক্টিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে। তো একটা প্রশ্ন থেকে যায়, কারো কি এমন হয় যে কোনো কারণে, মানে উনি হয়তো কোনো হরমোন নিচ্ছেন, বা আরো সব যদি বলি, বা ন্যাচারালি কারো কি টেস্টোস্টেরন লেভেল হাই থাকতে পারে? জি, টেস্টোস্টেরন আপনি যদি আর্টিফিশিয়ালি নিয়ে থাকেন, এবং অবশ্যই টেস্টোস্টেরন এটা কিন্তু হাই হতে পারে, এবং এই হাই হলে তখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে, যেমন আপনার পিএসএটা বেড়ে যাবে, এবং বিপিএসএ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তারপর ক্লটিং হওয়ার সম্ভাবনা Prostate বড় থাকে, হয়ে আর যাবে। অন্যান্য আর অন্যান্য যে সাইড এফেক্টের কথা বললাম, একনি টেকনি, এগুলো হয়তো মাইল্ড, কিন্তু এগুলো দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আমরা আলোচনা ফাঁকে একটু বলে রাখি যে প্রস্টেট যদি বড় হয়ে যায় তখন কিন্তু তার প্রস্রাবের সমস্যা হবে, তো ঠিকভাবে প্রস্রাব করতে পারবেন না, মনে হবে প্রস্রাবটা বুঝি ঠিক কমপ্লিট হলো না, এরকম একটা অনুভূতি হতে পারে, এবং সেটা একটা সমস্যা, অনেকেই জানেন। আমার শেষ প্রশ্ন, মহিলাদের যদি টেস্টোস্টেরন বেশি হতে পারে কিনা, বা হলে কি ধরনের সমস্যা হয়? খুব জি, সংক্ষেপে। খুবই সুন্দর প্রশ্ন। মহিলাদেরও কিন্তু টেস্টোস্টেরন লাগে, কারণ আমি তো বললাম এটি শুধুমাত্র যে মেল সেক্স ড্রাইভের জন্য বা মেল সেক্স হরমোন এরকম না। এর সাথে আমি কিছু জিনিস সংযোগ করেছি, যেমন বোন মাস, মাসল মাস, এগুলো কিন্তু মহিলাদের জন্যও লাগে। তো সুতরাং টেস্টোস্টেরনের ভূমিকা অবশ্যই অপরিহার্য। মহিলাদের যে পিসিওএস হয়, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয়ে থাকে, তখন টেস্টোস্টেরনের মাত্রাটা বেড়ে যায়, যার ফলে এই জন্য মহিলারা আপনার ইনফার্টিলিটিতে ভুগেন। তারপর মহিলাদের আনওয়ান্টেড হেয়ার হয়ে থাকে ফেশিয়াল বা লিপের উপরে, এখানে কিংবা ব্যাকের লোয়ার ব্যাকে, এই ধরনের অনেক হেয়ার হতে পারে। তো সুতরাং মহিলাদের টেস্টোস্টেরন বেশি হলে অনেক সময় ওদের ভয়েসটা ডিপ হয়ে যায়, মেল ক্যারেক্টারিস্টিক টাইপের ভয়েস, কিংবা আনওয়ান্টেড হেয়ার, কিংবা ইনফার্টিলিটিতে ভুগে থাকেন। জি, তো অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মুর্শেদ। আমরা শেষ করবো। আমার মনে হয় যে আমরা যথেষ্ট আলোচনা করেছি। আমার মনে হয় যে দর্শকরা নিশ্চয়ই এ থেকে উপকৃত হবেন। ডাক্তার মঞ্জুর মুর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি, এই টেস্টোস্টেরন নিয়ে আপনাদের হয়তো অনেক প্রশ্ন আছে, এবং আমার মনে হয় যে সে আলোচনা আমরা অনেকটাই সেগুলো আসলে আলোচনা করতে পেরেছি, এবং এ থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন, সচেতন হবেন, এবং সেটাই আমাদের আসলে মূল লক্ষ্য, যে আপনাদেরকে এই বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে সচেতন করা। চিকিৎসা দেওয়াটা আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় নয়। তো আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।